খামেনির দাফন প্রক্রিয়ার মাঝে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, 2 দিনে 170 লক্ষ্যবস্তুতে আঘাত ওয়াশিংটনের। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি ইপসিতা জামান। আবার ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। একদিন ইরানের 90টি নিশানায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে দেশটির বন্দর আব্বাস, চাবাহার, ইরান শাহ অঞ্চল এখন রণক্ষেত্র। জবাবে কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে বেশ কিছু মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। মাত্র কয়েক সপ্তাহ আগে কার্যকর হওয়া চুক্তি ভেস্তে গিয়ে নতুন করে প্রাণঘাতী সংঘাতে জড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। ইরানের বিস্তীর্ণ এলাকায় এখন চলছে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক তাণ্ডব। বন্দর আব্বাস থেকে শুরু করে বুশেহর শহরে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তারা। এতে চাবাহারের মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইরান শাহর বিমানবন্দরে ঘটে হতাহতের ঘটনা। এর আগে মঙ্গলবার ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় প্রাণ হারান ৮ ইরানি সেনা। এই উত্তেজনার কেন্দ্রে আছে তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই পথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিয়ে গেল জুনে 2 দেশের চুক্তি হয়, কিন্তু এর নিয়ন্ত্রণ নিয়েই এখন শুরু হয়েছে বিবাদ। ইরান বলছে এই প্রণালীতে জাহাজের নিরাপত্তা দেখার একক দায়িত্ব তাদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সীমা লঙ্ঘন করেছে। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সাথে সেই চুক্তি এখন পুরোপুরি শেষ। ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান একবার হামলা করলে যুক্তরাষ্ট্র তার 20 গুণ বেশি শক্তিশালী জবাব দেবে। এমনকি ইরানের খার্ক দ্বীপ দখল এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রগুলোতেও হামলার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন সামরিক কমান্ড সেন্টকম বলছে, হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ তাদের। তবে মার্কিন হুমকিতে মোটেও পিছপা নয় তেহরান। হামলার জবাবে এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন ছুড়েছে তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, মার্কিন চাপে নয়, হরমুজ প্রণালী খুলবে ইরানের শর্তে। পাশাপাশি পারমাণবিক চুক্তি থেকে সরে আসা এবং লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পাল্টা হুমকিও দিয়ে রেখেছে তেহরান। এই সামরিক উত্তেজনায় বিশ্বজুড়ে নতুন করে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $1 বেশি বেড়ে প্রায় $80 দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধের কড়া সমালোচনা করছেন ডেমোক্র্যাট শিবির। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে আজ। নাজাফ থেকে বিমানে তার মরদেহ আনা হয়েছে মাশহাদে। ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে খামেনিকে। 6 দিনের শোকানুষ্ঠানের পর শেষবারের মতো নিজ ভূমিতে ফিরলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ থেকে বিমানযোগে তার মরদেহ আনা হয় ইরানের পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে। এর আগে নাজাফ ও কারবালায় লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শেষ বিদায়ের যাত্রা। বিপুল সমাগমের কারণে নির্ধারিত সময়ের চেয়ে দাফনের অনুষ্ঠানও পিছিয়ে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তিনি শুধু একজন নেতা ছিলেন না, আমাদের বিশ্বাসের প্রতীক ছিলেন। শেষবারের মতো তাকে বিদায় জানাতে এসেছি। খামেনির কার্যালয়ের প্রধান জানিয়েছেন, জীবদ্দশায় ইরানের এই সর্বোচ্চ নেতা নিজেই মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তা পূরণে নিজ শহরে তাকে দাফন করা হচ্ছে। তবে শেষ বিদায়ের আয়োজনের মধ্যেই সামনে এসেছে যুদ্ধের আরেকটি চিত্র। যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান মাশহাদ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল। ইরানের রেলপথ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইনে দ্রুত মেরামতের কাজ চলছে। একই সাথে আটকে পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
একদিকে লাখো মানুষের শেষ শ্রদ্ধা, অন্যদিকে যুদ্ধের ক্ষত। এই বাস্তবতার মধ্যে মাশহাদে চিরশায়িত হচ্ছেন ইরানের দীর্ঘ সময়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঋতু সাহা, চ্যানেল 24। আলী খামেনির জন্মস্থান মাশহাদে আর কিছুক্ষণ পর হবে দাফন। এই মুহূর্তে চলছে শেষ বিদায় প্রস্তুতি। রয়টার্সের সৌজন্যে সরাসরি দেখে আসব দাফন প্রস্তুতি। به خدای روزیوان تمام میشیم بدنمون رو زیر خاک میذارم. امروز اگر یا ابا عبدالله حسین نگی کی میخوای بگی؟ زن مردین همه جمعیت تو خیابون امام رضا داریم میریم به طرف حرم علی ابن موسی رضا. یه کاری بکنه بیشتر برا اربعین هر جا صدای منو میشنوی دو دست تو بالا بیار بگو حسین. দর্শক, রয়টার্সের সৌজন্যে আমরা সরাসরি দেখছিলাম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি। ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভারী মৌসুমী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাতভর বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, উপড়ে গেছে গাছ। ভারী বৃষ্টিতে দক্ষিণী রাজ্য কেরালার মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানাড জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। রাজ্যটিতে ভূমিধসে প্রাণ গেছে 5 জনের। আর মহারাষ্ট্রে গেল এক সপ্তাহে থানে জেলায় বৃষ্টিজনিত ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহারাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। প্রায় 1000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। পশ্চিমবঙ্গেও চলছে ভারী বর্ষণ। ভারতের অযোধ্যায় সুপ্রিম কোর্টের রায়ে তৈরি রাম মন্দির এখন বড় ধরনের চুরির কেলেঙ্কারিতে কাঁপছে। কোটি কোটি টাকার অনুদান লুটের অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে শীর্ষ কর্তাদের। অন্যদিকে একই রায়ে পাওয়া জমিতে মুসলমানদের বিকল্প মসজিদ নির্মাণের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে টাকার অভাবে। ধর্মীয় অনুভূতির 2 ভিন্ন চিত্র উঠে এসেছে অযোধ্যা থেকে। বিশ্বাসের দানবাক্সেও দুর্নীতির থাবা। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় সদ্য নির্মিত রাম মন্দির ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। বছরে প্রায় 5 কোটি ভক্ত আসেন এই মন্দিরটিতে। তহবিলে জমা ছিল অন্তত 600 কোটি টাকা। অথচ কোটি কোটি টাকার এই অনুদানের একটি বড় অংশ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাও আবার বাহিরের কেউ না। এই চুরির পেছনে এসেছে মন্দির পরিচালনা পর্ষদের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির নাম। সাবেক এক হিসাব রক্ষক প্রথম এই চুরির অভিযোগ সামনে আনেন। অনিয়মের কথা তোলায় পাল্টা তাকেই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। পরে রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্ত দলের প্রাথমিক রিপোর্টের পর নড়ে চড়ে বসে প্রশাসন। অর্থ নয়ছয়ের মামলায় 8 জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে অযোধ্যা পুলিশ।
ঠিক কত টাকা চুরি গেছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। তবে স্থানীয় সূত্র থেকে জানা যায় অন্তত 7 কোটি টাকা গায়েব হয়েছে। ঘটনার পর পদত্যাগ করেছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সহ উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা। জানা যায় পুলিশের কাছে চুরির অভিযোগ দায়েরের পর তারা পদ ছাড়েন। রাম মন্দিরের এই ডামাডোলের ঠিক উল্টো দিকে রয়েছে আরেক হতাশার চিত্র। মন্দিরটির জায়গায় একসময় ছিল বিখ্যাত বাবরি মসজিদ। 1992 সালে সেটি ভেঙে ফেলার পর সুপ্রিম কোর্ট এক বিতর্কিত রায়ে জায়গাটি রাম মন্দিরের জন্য দিয়ে দেয়। বিনিময়ে মুসলমানদের দেয়া হয় বিকল্প 5 একর জমি। কথা ছিল ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সেখানে একটি বড় মসজিদ, 300 শয্যার হাসপাতাল এবং পাঠাগার নির্মাণ করবে। কিন্তু টাকার অভাবে সেই বিশাল পরিকল্পনা বাতিল করছে তারা। ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, এই প্রকল্পে মুসলিম সম্প্রদায়ের আগ্রহ নেই, তাই প্রত্যাশিত অনুদানও মেলেনি। 3 থেকে 5 কোটি টাকা দরকার হলেও এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র 1.5 কোটি টাকা। তাই তারা বাধ্য হয়ে আগের চেয়ে অনেক ছোট আকারের একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। মিলা খন্দকার, চ্যানেল 24। শুধু বাংলা ভাষায় কথা বলার কারণেই নিজের দেশেই তাদের গায়ে লেগেছিল বিদেশের তকমা। অনুপ্রবেশকারী দাবি করে তাদের ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। এরপর ঠাঁই হয় চাঁপাইনবাবগঞ্জের সংশোধনাগারে। দীর্ঘ 1 বছরের আইনি লড়াই শেষে অবশেষে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরেছেন পশ্চিমবঙ্গের 4 বাসিন্দা। কাঁটাতারের এপার ওপার করতে গিয়ে জীবনের আস্ত একটা বছর হারিয়েছে কারাগারের 4 দেয়ালে। অবশেষে সেই দীর্ঘ বিভীষিকার অবসান ঘটেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার 4 বাসিন্দার। বুধবার দুপুরে মালদহের মহিদীপুর সীমান্ত দিয়ে তারা আবার পা রাখেন নিজের চেনা মাটিতে। ফিরে আসা ওই 4 ব্যক্তি হলেন সুইটি বিবি, তার 2 নাবালক ছেলে এবং প্রতিবেশী দানেশ শেখ। তাদের অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলেন। এ কারণেই অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হয় তাদের, পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। চাঁপাইনবাবগঞ্জের কারাগারে গেল 1 বছর বন্দী ছিলেন তারা। ঘটনার শুরু 1 বছর আগে। পেটের দায়ে দিল্লিতে পাড়ি জমান ওই 4 ব্যক্তি। সেখানে রাস্তায় কাগজ কুড়ানোর কাজ করতেন তারা। 2025 সালের জুনে হঠাৎই তাদের আটক করে দিল্লি পুলিশ। কোনো প্রমাণ ছাড়াই শুধু ভাষা শুনে সন্দেহের জেরে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অনুপ্রবেশের। ভুক্তভোগীদের দাবি, নাগরিকত্বের সমস্ত বৈধ প্রমাণপত্র থাকলেও সেসবের কোনো তোয়াক্কা করেনি পুলিশ। দিল্লিতে আমরা কাজ করতাম, তো ব্যাটারি গাড়ি ছিল আমার, খারাপ ইঞ্জিন ছিল। ব্যাটারি গাড়ি বসে আমি মহল্লাতে কাজ করতে লেগেছিলাম। মহল্লাতে আমার 500-600 টাকা ইনকাম হতো। তা আমি বাড়ি এসে আমি শুধু খাবারটা খেয়েছি, পুলিশে আমাকে উঠে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের লোকরা ওইদিকেও কাজ করে, তো ওইখানে মানে আমরা জঙ্গলে থাকতাম। আমাদের মানে ওই বাসা থেকে অনেক দূরে থাকতো, জাহাঙ্গীরপুরের দিকে। ওই জায়গাটার নাম জাহাঙ্গীরপুর, জঙ্গলে বাংলাদেশের লোকরা থাকে অনেক। আটকের কয়েকদিনের মাথায় আসাম সীমান্ত দিয়ে জোর করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। সীমান্ত পার হওয়ার পরপরই পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। শুরু হয় নতুন আইনি জটিলতা। ঠাঁই হয় চাঁপাইনবাবগঞ্জে সংশোধনাগারে। বিনা অপরাধে ভিন দেশের জেলে আটকে পড়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা আইনের আশ্রয় নেন। কলকাতা হাইকোর্ট পেরিয়ে সেই আইনি লড়াই গিয়ে পৌঁছায় ভারতের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্দেশ দেয় তাদের ফিরিয়ে আনার। তাদের দেশে ফেরার অপেক্ষায় সকাল থেকেই সীমান্তে ভিড় করেছিলেন পরিবারের সদস্যরা। প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইউরেনিয়াম রপ্তানি চুক্তি সই করেছে অস্ট্রেলিয়া ও ভারত। পাশাপাশি 2 দেশ নবায়নযোগ্য জ্বালানি, ক্রিটিক্যাল মিনারেলস এবং গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। আগামী 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চায় ভারত। নতুন চুক্তির আওতায় অস্ট্রেলিয়া থেকে আনা ইউরেনিয়াম এই লক্ষ্য অর্জনে সহায়ক বলে ধারণা করা হচ্ছে। 2014 সালে 2 দেশ পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছিল, কিন্তু ইউরেনিয়াম রপ্তানি সীমিত ছিল। ভারত দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম মজুতের দিকে নজর রেখেছে। অন্যদিকে অজি সরকারও তার প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের ওপর নির্ভরতা কমিয়ে বাণিজ্য বৈচিত্র্যকরণ করতে চায়। বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3% নির্ধারণ করল IMF। চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ আবারও শুরু হওয়ায় প্রবৃদ্ধি কমার শঙ্কার কথা জানালো আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
সংস্থাটি জানায়, ইরানের চলমান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়েছে। যুদ্ধের কারণে ফেব্রুয়ারি মাসে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম প্রায় 32% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি 4.7% পৌঁছাবে। অন্যদিকে ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফ আশা করেছে পরিস্থিতি স্বাভাবিক হলে 2027 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি আবার 3.4% ফিরে আসবে। সালে এসে মধ্যপ্রাচ্য সংকটে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখোমুখি বিশ্ব এলএনজি বাজার। সেল এলএনজি আউটলুক বলছে, এর মাঝেও নমনীয়তা এবং দীর্ঘমেয়াদী অবকাঠামো বিনিয়োগই এখন জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি। যুক্তরাষ্ট্র ও চীনের শক্তিশালী অবস্থানের পাশাপাশি আগামীর এলএনজি বাজারে বড় শক্তি হতে যাচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উদীয়মান দেশগুলো। গেল এক দশকে বিশ্ব এলএনজি বাজারে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। করোনা ও ইউক্রেন যুদ্ধের পর 2026-এ বিশ্বের 49টি দেশ রেকর্ড 422 মিলিয়ন টন এলএনজি আমদানি করছে, যা মোট বৈশ্বিক গ্যাস চাহিদার 15%। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে চলতি বছরের বিশ্বব্যাপী এলএনজি রপ্তানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এমন সংকটেও আশার আলো দেখাচ্ছে উত্তর আমেরিকা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান দেশগুলোর জন্য এলএনজি এখন আর বিকল্প নয়, বরং অপরিহার্য জ্বালানি। দেশগুলোর নিজস্ব গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় চাহিদার বিশাল ঘাটতি পূরণে এলএনজি আমদানি নির্ভরতা বাড়ছে। 2050-এর মধ্যে এ অঞ্চলে বার্ষিক 300 মিলিয়ন টন অতিরিক্ত সরবরাহের চাপ তৈরি হবে, যা পূরণে প্রয়োজন বিপুল বিনিয়োগ ও নতুন টার্মিনাল নির্মাণ। কেবল বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং বৈশ্বিক পরিবহন ও নৌ চলাচলেও এলএনজি এখন অন্যতম জ্বালানি। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মিথেন নিঃসরণ কমানো ও জ্বালানি রূপান্তরকে আরও টেকসই করে তুলছে। বর্তমান পরিস্থিতিতে সরবরাহ নিশ্চিত করতে বিশ্বজুড়ে নতুন অবকাঠামো নির্মাণ ও দীর্ঘমেয়াদী স্থিতিশীল নীতিমালা গ্রহণে নজর বাড়াচ্ছে দেশগুলো। ইফতেখার আলম, চ্যানেল 24। স্পেনের পাম্পলোনা শহরে শুরু হয়েছে বার্ষিক সান ফেরমিন উৎসব, যাতে ষাঁড়ের সাথে দৌড়ে পাল্লা দিয়েছেন হাজার হাজার মানুষ। আহত হয়েছেন অন্তত 5 জন। 14 জুলাই পর্যন্ত চলবে এই উৎসব। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।